নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এটা হচ্ছে একটি সরকারি সংস্থা। এর অর্থ হলো আপনি যদি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন, সেটা সরকারি কিংবা বেসরকারি কিংবা এমন কোনো প্রাইভেট ফার্ম যেখানে 20 জন কিংবা তার থেকে বেশি যদি ওয়ার্কার রয়েছে, সেটা সেখানে অ্যাপ্লিকেবল। এবার কথা হচ্ছে ইপিএফ এর আসল কাজটি কি। দেখুন, যখন আপনি কর্মরত অবস্থায় থাকেন তখন আপনি যে স্যালারিটা ড্র করেন, ওর একটি অনেক বড় অংশ, মূলত 100% যে আপনার স্যালারি আছে টোটাল, যেটা আপনার উপর খরচা করা হচ্ছে, তার 24% আপনার জমা পুঁজি জমা করে রাখা হয়। কোথায়? আপনার প্রভিডেন্ট ফান্ডে, যেটা কিনা আপনি যখন রিটায়ার করবেন তখন একটি অনেক বড় রকমের আপনি কর্পাস পাবেন, কিংবা মনে করতে পারেন আপনার যে রিটায়ারমেন্ট বেনিফিটটা আছে সেই বেনিফিটটি আপনি ওই সময় পেয়ে যাবেন। কেননা দেখুন, যখন আপনি কর্মরত অবস্থায় রয়েছেন ওই মোমেন্টে আপনার যে অ্যাকাউন্টে স্যালারি ড্র করছেন আপনি, সেটা একদিন রিটায়ারমেন্টের পর তো আপনার ওই স্যালারি ড্র হবে না। তো ওই জায়গাতে আপনার কিছু হাত খরচার মতো ওই টাকাটি আপনি পেতে পারেন। এবার কথা হচ্ছে এটি কিভাবে তৈরি করা হয়। দেখুন, ইপিএফ অ্যাক্ট 1952 সাল দ্বারা এটা নির্ধারণ করা হয়েছে। এবার দেখুন, 24% মানেটা কি? 24% মানে হচ্ছে, যদি আপনি 100 টাকার মধ্যে যে টাকাটি আপনি ড্র করছেন মাসের শেষে এট দি এন্ড, ওই টাকার মধ্যে 24%, 24% আপনার পিএফ কন্ট্রিবিউশনে জমা পড়ে যাচ্ছে। এবার পিএফ কন্ট্রিবিউশনে যেটা আপনার জমা পড়ছে সেটার একটি ভাগ রয়েছে। আপনি যখন স্যালারিটা ড্র করছেন তার উপর আপনি আপনার যে ন্যূনতম যে স্যালারিটা রয়েছে তার বেসিক প্লাস ডি এর উপর 12% এবং কন্ট্রাক্টরের তরফ থেকে বা এমপ্লয়ের তরফ থেকে আরো 12% জমা করা হয়। এবার এই টাকাটি কিভাবে জমা হয়? দেখুন, পিএফ এর যে কন্ট্রিবিউশনটা আছে সেই কন্ট্রিবিউশনটা হচ্ছে এমপ্লয়ি শেয়ার, মানে আপনার স্যালারি বেসিক প্লাস ডি উপর যেটা টাকাটি রয়েছে সেটা আপনার জমা হচ্ছে আপনার ফার্স্ট লটে, যেটা আপনি উইথড্র করতে পারবেন। আবার আরেকটা টাকা রয়েছে যেটা 8.33%, যেটা এমপ্লয়ের তরফ থেকে আপনার জমা হচ্ছে, সেটা যাবে পেনশন স্কিমে, ইপিএস স্কিম 1995। এবার বাকি বাঁচলো 3.67%, সেটা চলে আসবে এমপ্লয়ি শেয়ারে। এবার টোটাল যে এমপ্লয়ি শেয়ারটা রয়েছে সেটা একটু বেশি পরিমাণে থাকবে। আর পেনশন শেয়ারটা শুধুমাত্র আপনি তখনই উইথড্র করতে পারবেন যখন আপনি কিন্তু রিটায়ার হয়ে যাচ্ছেন, অথবা আপনার আপনার এজ আপনি অ্যাটেন্ড করছেন 58 ইয়ার্স, 58 বছর বয়স থেকে আপনি ওটাকে ক্লেম করতে পারেন। অনেক জায়গায় এটা 58 বছর বয়সের পরেও কিন্তু জমা করা যেতে পারে, যদি আপনার কোম্পানিটি সেই রকম রুল ফলো আপ করে থাকে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, অ্যাপোলো ভারতের একটি অনেক বড় হসপিটাল কোম্পানি। এই কোম্পানির মধ্যে কর্মরত অবস্থায় যত এমপ্লয়ি বা ওয়ার্কার রয়েছেন তাদের 58 ইয়ার্স হচ্ছে রিটায়ারমেন্ট এজ। এটা এই কোম্পানি বানিয়ে রেখেছে অ্যাজ পার দি প্রাইভেট কোম্পানিজ পলিসিস। এই অনুযায়ী ওনাকে 58 বছর বয়সে রিটায়ারমেন্ট দেওয়া হবে, আর 58 বছর বয়স থেকে ওনার পিএফটা চালু হয়ে যাবে, যেটা পেনশনটা। এবার হোয়াট ইজ এক্সপিরিয়েন্স? দেখুন, আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করছেন আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে, তাহলে আপনার যে এক্সপিরিয়েন্সটি আছে, যে আপনি কত বছর ধরে পিএফ আপনার জমা পড়ছে বা কত বছর ধরে আপনি কর্মরত অবস্থায় রয়েছেন, সেটা আপনার যখন পিএফ এর পোর্টালে আপনি যাবেন তখন আপনি আপনার ইউএন নাম্বার দিয়ে, ইউএন নাম্বার অর্থ হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার 12 ডিজিটের হয়, যেটা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে মেবি ভ্যারি করে। ওখানে আপনি যেভাবে দেখতে পারবেন যে আপনি কত দিন ধরে কোম্পানিতে কাজ করছেন। আপনি পাসবুক যখন ব্যালেন্স চেক করবেন ওই মোমেন্টে আপনি এটা দেখতে পাবেন। যদি আপনি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন সেখানে কন্ট্রাক্টর বা এমপ্লয়ার চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি চেঞ্জ হবেন না, সেই জায়গার ক্ষেত্রেও কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা কন্টিনিউয়াসলি ওটা দেখাতে রইবে। চলুন, এবার আমি আপনাকে একটা অনেক বড় আর অনেক ইম্পর্টেন্ট একটা ফর্ম নিয়ে কথা বলে নিই। আপনি যদি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন বা রয়েছেন, সেই জায়গাতে আপনার যদি যাতে শোষণ কোনরূপ ভাবে না হয়, সেই ক্ষেত্রে আপনাকে আপনার এমপ্লয়ারের মারফত একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতে পারে। দেখুন, যদি আপনি পশ্চিমবঙ্গে রয়েছেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ব্যবধানটা আছে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু খুবই নগণ্য। কেননা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দ্বারা রিক্রুটমেন্ট করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে ভার্বালি করা হয়। মৌখিকভাবে আমি আপনাকে বলে দিলাম কি আপনি কাজে জয়েন করুন, আপনার কাজটি চলবে। এবার সেক্ষেত্রে কি হয়, সেখানে কোনো একটা প্রুফ থাকে না যে আপনি ওই জায়গাটাতে ওই এমপ্লয়ার বা ওই কন্ট্রাক্ট তরফ থেকে আপনাকে হায়ার করা হয়েছে। সেখানে একটা যদি কোনোরূপ ভাবে আপনি কোথাও কাজ করতে যাচ্ছেন তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফার্স্ট নেবেন। কোনোরূপ ভাবে কোনো একটা জায়গাতে যদি আপনাকে কাজের লোক দেখানো হয়, সেখানে যদি টাকার ডিমান্ড করা হয়, তো ভুল করেও সেই
ভাবে আপনি বাদ দেবেন না, এটাতে আপনার টাকাটিও যাবে আর আপনি আপনার ওই কাজটিও হবে না কোনোরূপ ভাবে। যদি কোনোরূপ ভাবে এইরকম আপনি দলদলে ফাঁসতে যাচ্ছেন তো নিজেকে সাবধান করবেন আর সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন অবশ্যই। এবার কথা হচ্ছে কিনা, আমি যে ফর্মের কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে দেখুন সার্ভিস সার্টিফিকেট। সার্ভিস সার্টিফিকেটটা কি জিনিস? যদি কোথাও আপনি কোনো জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছেন বা আপনার কন্ট্রাক্টরের এমপ্লয়মেন্টটা শেষ হয়ে গেছে, মনে করুন আপনার যে কন্ট্রাক্টর ছিল সেটা হয়তো চেঞ্জ হয়ে গেল সাডেনলি, বর্তমানে যে কন্ট্রাক্টর ছিল তারপরে পরে 2 বছর পর কিংবা 2.5 বছর পর কিংবা 3 বছর পর নতুন একটা কন্ট্রাক্টর এসেছে, ওই ক্ষেত্রে আপনার যে পুরোনো কোম্পানি বা কন্ট্রাক্টর বা এমপ্লয়ার রয়েছে ওনার কাছ থেকে আপনাকে একটি সার্ভিস সার্টিফিকেট নিতে হবে। যেমন আপনার পে স্লিপটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনার পে স্লিপের যে রুল আছে সেটা রুল 78 বিতে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনার কন্ট্রাক্টর আপনাকে পে স্লিপ দিতে বাধ্য আপনার মান্থ এন্ডে। এবার যদি আপনি কোম্পানির ওয়ার্কার হিসেবে কাজ করছেন, সেখানে অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আপনাকে অনলাইনে আপনাকে পে স্লিপ দিয়ে দেবে, সেটা কিনা ইমেল মারফত আপনার আসবে, সেটা কিন্তু জেনুইন হবে। আর আপনি যদি মনে করবেন কি ওই পে স্লিপটি আপনি প্রিন্ট করিয়ে নিজের কাছে রাখবেন, সেটাও আপনি রাখতে পারেন। বর্তমানে ডিজিটালাইজেশনের জন্য কাগজের খরচা অনেক কমে গেছে, তো সেই ক্ষেত্রে ওটা একটা অপশন এখানে আছে। বাট যদি আপনি মনে করবেন কি আপনার এমপ্লয়ার বা কন্ট্রাক্টর যেটা লোকাল বডি ম্যাক্সিমাম থাকে তাদের কাছ থেকে আপনার কিন্তু অবশ্যই পে স্লিপটা নিয়ে নিজের কাছে রাখতে হবে। এবার কথা হচ্ছে সার্ভিস সার্টিফিকেট রুল 78 বি, যেখানে আপনাকে ওয়েজ স্লিপ বা পে স্লিপের যে ফরম্যাটটা আছে সেটা আপনাকে মান্থলি এন্ডে আপনাকে দিতে হবে আপনার এমপ্লয়ারকে। সেই রুল 77 এ একটি ফরম্যাট রয়েছে যেখানে আপনার এমপ্লয়ার আপনাকে একটা সার্ভিস সার্টিফিকেট দেবে, যেখানে আপনার ডেজিগনেশনটা রয়েছে যে আপনি কোন পোস্টে কাজ করছিলেন বা কিভাবে কাজ করছিলেন, সেখানে এমপ্লয়ারের নাম, অ্যাড্রেস, দেন তার এস্টাবলিশমেন্টের নাম, আপনার অ্যাড্রেস, আপনি কোন পোস্টে কাজ করছিলেন, কত তারিখ থেকে কত তারিখ অবধি আপনি কাজ করেছেন, আপনি আনস্কিল ওয়ার্কার ছিলেন না স্কিল ওয়ার্কার ছিলেন না সেমি স্কিল না হাইলি স্কিল, সেটাও এখানে দেখা হয়। আপনার যে ওয়েজ কত ছিল, ওয়েজটা আপনি কত টাকা ড্র করছিলেন সেটাও ওখানে কিন্তু মেনশন করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার এমপ্লয়ার কাছ থেকে এটা আপনি চেয়ে নিতে পারেন, সেটা আপনার এমপ্লয়ার আপনাকে দিতে বাধ্যতামূলক। কেননা দেখুন যখনই আপনার টেন্ডারটি কমপ্লিট হবে বা আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হবে তখন আপনার এমপ্লয়ার কাছ থেকে এটা আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই এটাকে সম্পূর্ণ রিকোয়েস্টের মাধ্যমে আপনি নেবেন। আর নয়তো যদি আপনার এমপ্লয়ার যদি আপনাকে না দিয়ে থাকে তখন আপনি লিগ্যাল ব্যাটেলে ওনার সাথে ডিল করুন, আপনার এমপ্লয়ার তখন আপনাকে দিতে বাধ্য হয়ে যাবে। হোয়াট ইজ ইডিএলআই? ইডিএলআই হচ্ছে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম 1976। দেখুন ওয়ার্কারদের স্বার্থে একটি যেটা ফ্যামিলি ইন্স্যুরেন্স ছিল সেটাকে বদলে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম বানানো হয়। এই ক্ষেত্রে একজন ওয়ার্কার কর্মরত অবস্থায় যত বছর ধরে কাজ করবে, মূলত দেখুন 1 বছরের ভিতরে কাজ করলেও ন্যূনতম 2.5 লাখ টাকা অবধি তার বেনিফিট সে পাবে কোনো দুর্ঘটনাবশত যদি জনিত কারণে তার যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে এটা মূলত 7.5 লাখ টাকা অবধি যেতে পারে। হোয়াট ইজ ইপিএফ? দেখুন ইপিএফটি কি, ইপিএস কি? ইপিএস হচ্ছে আপনার রিটায়ারমেন্টের যে বেনিফিটটা আপনি পাবেন সেইটার একটি ছোট্ট অংশ। এই অংশটি 1995 সাল দ্বারা নির্ধারণ করা হয় নতুন একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। দেখুন ইপিএফ এর মধ্যে মূলত 3টি জায়গা রয়েছে, একটা হচ্ছে ইপিএফ, একটা হচ্ছে ইপিএস, একটা হচ্ছে ইডিএলআই। এই 3টি ভাগ রয়েছে, এটাকে প্রত্যেকটাতে এক একটা অপরকে অ্যামেন্ড করে। আর এটা সাল শুরু হয়েছে 1952 সালে। এবার বর্তমানে আউটসোর্সিং কর্মচারীদের যে সংখ্যা সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কারণে ভারত সরকার বেশিরভাগ ক্ষেত্রে আউটসোর্সিং পলিসি নিয়ে আসছে যাতে খরচা কম করতে হয়। এটা অনেকটা নিন্দনীয়, যেখানে পার্মানেন্ট পোস্ট গুলো ছিল সেগুলোকে অ্যাবলিশ করে সেখানে আউটসোর্সিং ওয়ার্কারকে রিক্রুট করা হচ্ছে কিংবা এটা থার্ড পার্টি কন্ট্রাক্টকে দিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা প্রশ্ন রাখতে পারে অবশ্যই, প্রত্যেকটি পিএফ ডিপার্টমেন্ট কি সেম? আদৌ প্রত্যেকটি পিএফ ডিপার্টমেন্টের মধ্যেও সেম নয়। প্রত্যেকটি পিএফ ডিপার্টমেন্টে কিছু নিজস্ব রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। সেই অনুযায়ী আপনি যদি কোনো রাজ্য সরকারের অধীনে কাজ করছেন কিংবা আপনি কোনো কেন্দ্র সরকারের অধীনে কাজ করছেন কিংবা আপনি কোনো প্রাইভেট ফার্মে কাজ করছেন, তো প্রত্যেকটি ফার্মের একটি রুল হচ্ছে যদি আপনি সরকারি রাজ্য কিংবা কেন্দ্র, তাহলে আপনার যে পিএফ এর যে কন্ট্রিবিউশন আছে সেটাকে অ্যাট দি এন্ড আপনার স্যালারি যেদিন ক্রেডিট হচ্ছে সেই তার সাথে সাথেই আপনার কিন্তু কন্ট্রিবিউশন জমা পড়ে যাচ্ছে ইমিডিয়েট এফেক্টের সাথে। বাট যদি আপনি কোনো আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করছেন তো ওই মোমেন্টে আপনার যে এমপ্লয়ার বা আপনার যে
কন্ট্রাক্টর রয়েছে উনি কিন্তু আপনাকে ইমিডিয়েট ওই আপনার যে পিএফ যে কন্ট্রিবিউশন সেটা সংস্থান জমা কিন্তু করে না, করে থাকে না। এই ক্ষেত্রে কি হয়, আপনার যে ইন্টারেস্টের যে ডেট আছে সেটা অনেকটা ডিলে হয়ে যায়, অনেক সময় আপনার পর্যাপ্ত পরিমাণ যে ইন্টারেস্ট ওই ডেটে আপনার পাওয়ার কথা সেটা আপনি পান না। তো এখানে এই পিএফ ডিপার্টমেন্ট তরফ থেকে একটি নির্দিষ্ট ডেট ফিক্স করা হয়। যদি মনে করুন আপনার এমপ্লয়ার 5 তারিখে প্রত্যেক মাসের আপনার জন্য পিএফটা জমা করে দিচ্ছে প্রত্যেক মাসে 5 তারিখে, তাহলে ওই অনুযায়ী আপনার ডিউ ডেট হয়ে যাচ্ছে 5 তারিখ। এবার মনে করুন আপনার 5 তারিখের পরিবর্তে কোনো মাসে হয়তো 5 তারিখ, কোনো মাসে 10 তারিখ, কোনো মাসে 15 তারিখ জমা করে দিচ্ছে, তো ওই ক্ষেত্রে ওই জায়গাটি কিন্তু একটু মিসম্যাচ করছে। ওখানে আপনার উপর তো কোনো প্রভাব পড়বে না, কিন্তু এমপ্লয়ারকে ওটার জন্য একটু খেসারত গুনতে হবে। কি রূপ দেখুন, ওখানে একটি ফাইন চাপিয়ে দেবে যখন ওটা ডেটটা পার করে যাবে কিংবা এক্সটেন্ড করে যাবে। দেখুন এবার একটা কথা হচ্ছে, আপনি যদি আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কোথাও কোনো একটা এস্টাবলিশমেন্টে, তো সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ার কিন্তু আপনাকে ওরালি কিংবা ভার্বালি আপনাকে রিক্রুট করে থাকে। আর ভার্বালি অনেক সময় আপনাকে বসে যাওয়ার জন্য কিংবা আপনাকে দুদিন হয়তো বসিয়ে দিয়ে আপনাকে বলবে কি না এ হয়তো বেশি বলছে বা এ হয়তো লিমিট থেকে অতিরিক্ত বলছে, তো সেই ক্ষেত্রে ঘাবড়াবার কোনো কথা নেই। সেই জায়গাটুকু সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আপনাকে ওখান থেকে ওটাকে ক্লিয়ার করতে হবে, আপনাকে মিউচুয়াল করে নিতে হবে। কেননা দেখুন, অ্যাজ আ এমপ্লয়ি আর অ্যাজ আ এমপ্লয়ার একটি রিলেশন হচ্ছে ইঁদুর আর বিড়ালের মতো, তো এই রিলেশনটা বরাবর একই রকমের থাকবে। এবার আপনাকে দেখতে হবে যে আপনি সঠিক না আপনি সঠিক নন। যদি আপনি সঠিকভাবে সঠিক পর্যায়ে আপনি যাচ্ছেন তাহলে আপনার এমপ্লয়ার আপনার আগেনস্টে এরকম কোনো রকম ডিসিশন নিতে পারবে না। আর যদি আপনি হয়তো ইলিগালি কোনো কাজ করছেন, মনে করুন আপনি ওয়ার্ক প্লেসে হয়তো মদ খাচ্ছেন কিংবা কোনো এমন কোনো এক্সপ্লিসিট জিনিস করছেন যেটা হয়তো নিন্দনীয়, যেটা কিনা আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই ক্ষেত্রে ভারত সরকার আবদ্ধ নিজের রুল রেগুলেশন মানতে। ওই ক্ষেত্রে আপনার এমপ্লয়ারকেও আপনার ম্যানেজমেন্টকেও একটি জায়গা এমন দিয়ে দেওয়া হয় যে ওই ওই কারণটা দেখিয়ে আপনাকে আপনার সার্ভিসকে টার্মিনেট করে দিতে পারে। এখান থেকে একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, কেন এই জায়গাটা হচ্ছে খুব ক্রুশিয়াল জায়গা, যে জায়গাটা থেকে বেরিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখুন, যদি আপনার এমপ্লয়ার আপনার উপর কোনো থ্রেট দিচ্ছে, তো সেখানে অনুযায়ী আপনার এমপ্লয়ের উপর একটা স্ট্রিক্ট অ্যাকশন নেবে লেবার কোড কিংবা আপনার লোকাল যে কোড রয়েছে সেখানে, কিংবা আপনার ম্যানেজমেন্ট তার তার যে টেন্ডার বা কন্ট্রাক্ট যেটা চলছে সেই টেন্ডার বা কন্ট্রাক্টটাকে টার্মিনেটও করা যেতে পারে। এবার দেখুন, মহিলা সঙ্গত কোনো কারণে যদি আপনার যদি টার্মিনেশন করা হয়, সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। তো সেটা যদি আপনি নট গিলটি প্রুভেন হন, তাহলেই আপনি আপনাদের কাছে ফিরে পাবেন। বা যদি প্রুভেন গিলটি হয়ে যান, তাহলে আপনার জবটি পুরোপুরিভাবে টার্মিনেট করে দেওয়া হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনার এমপ্লয়ার কিন্তু একটি বেনিফিট পাবেন। আর যদি আপনি সেরূপ কোনো রকম কাজ করছেন না, তাহলে আপনার জন্য কোনো প্রবলেম কিন্তু এখানে নেই। বর্তমানে পিএফ এর ডিপার্টমেন্টের যে ইন্টারেস্ট রেটটি রয়েছে, সেই ইন্টারেস্ট রেটটি কিন্তু 8.10% ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024 টু 2025। এবার দেখতে হবে 2025 সালে নতুন কি রকম ভাবে এটা অ্যাপ্লিকেবল হয় বা পিএফ ডিপার্টমেন্ট কি রকম ভাবে নিয়ে আসে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন। চ্যানেল যদি নতুন প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাকে অলে ক্লিক করে দেবেন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।